সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমরা আজকে বাংলা ব্যাকরণের বাংলা শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করব। তোমরা বই হাতে নাও, খাতা কলম হাতে নাও। তোমরা শুরু করলাম। দেখো, বাংলা শব্দের শ্রেণী বিভাগ। আমরা যদি একটু পৃষ্ঠা পড়াচ্ছি, বাংলা শব্দের শ্রেণী বিভাগ। এখন দেখো, বাংলা শব্দের শ্রেণী তিন দিক থেকে হয়। কয় দিক থেকে? তিন দিক থেকে। উৎস, অর্থ, গঠন, তিন দিক থেকে শব্দের শ্রেণী হয়। উৎস অনুসারে 5 প্রকার, অর্থ অনুসারে 3 প্রকার, গঠন অনুসারে 2 প্রকার। এই তিন দিক থেকে আলোচনা হয়। তো দেখো, উৎস অনুসারে তোমরা সবাই জানো কি কি। উৎস অনুসারে হলো তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। কি বললাম? এটা হলো উৎস অনুসারে। এই উৎস অনুসারে 5 প্রকার: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এরপর দেখো, গঠন অনুসারে 2 প্রকার: মৌলিক শব্দ আর সাধিত শব্দ। আর অর্থ অনুসারে 3 প্রকার: অর্থ অনুসারে 3 প্রকার। এক হচ্ছে যৌগিক শব্দ, 2 রূঢ় বা রূঢ়ি শব্দ, আর যোগ রূঢ় শব্দ। আমরা এইগুলোকে আলোচনা করব, ঠিক আছে? তাহলে কি কি বললাম? যে অর্থ অনুসারে, গঠন অনুসারে। আগে দেখো, গঠন অনুসারে 2 প্রকার: এক মৌলিক শব্দ, 2 সাধিত শব্দ। এখন মৌলিক শব্দ কি দেখো, যেমন ধরো গোলাপ। গোলাপ একটি শব্দ, এর সাথে ই যোগ হলো গোলাপি। এই গোলাপি শব্দটা প্রত্যয় দিয়ে হয়েছে, প্রত্যয় শব্দের পরে বসে। আবার দেখো, প্রযোগ বিন সমান প্রবীণ। এই শব্দটি উপসর্গ দিয়ে হয়েছে, উপসর্গ শব্দের আগে বসে। এরপর দেখো, পকেট মারে যে সমান পকেট মার। এটা হচ্ছে সমাস দিয়ে, যে পকেট মারে যে, এটা একাধিক পদে এক পদ হয়ে সমাস হয়েছে। তো এখন লক্ষ্য করো, এই যে গোলাপ শব্দটিকে ভাঙানো যায় না, এটা মৌলিক শব্দ। গোলাপি ভাঙানো যায়, এটা সাধিত শব্দ। যে শব্দ ভাঙলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় না, যে শব্দ ভাঙলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় না, তাকে মৌলিক শব্দ বলে। এখানে তোমার এই গোলাপ ভাঙানো যায় না, গোলাপ মৌলিক শব্দ, কিন্তু গোলাপি সাধিত, কারণ গোলাপিকে ভাঙানো যায়। গোলাপ যোগ কি সমান গোলাপি। এরকম প্রবীণ, প্রযোগ বিন সমান প্রবীণ। এখানে বিনকে ভাঙানো যায় না, বিন মৌলিক শব্দ, কিন্তু প্রবীণ সাধিত। অনুরূপভাবে পকেট মার ভাঙানো যায়, কিন্তু পকেটকে ভাঙানো যায় না, পকেট মৌলিক শব্দ। তাহলে যে শব্দকে ভাঙানো যায় না বা বিশ্লেষণ করা যায় না, সেটাই মৌলিক শব্দ। মৌলিক শব্দের অপর নাম সিদ্ধ বা সিদ্ধ শব্দ। তো মৌলিক শব্দগুলো কোনো ব্যক্তি, বস্তু, পদার্থের নাম হয়। মৌলিক শব্দগুলো সাধারণত কোনো ব্যক্তি, বস্তু, পদার্থের নাম হয়। যেমন ফুল, ফল, বৃক্ষ, লতা, বই, খাতা, পেন্সিল, এগুলো মৌলিক শব্দ। আর সাধিত শব্দ হলো এটা ভাঙানো যাবে। তো সাধিত শব্দ সাধারণত 4টা প্রক্রিয়া হয়: সন্ধি, সমাস, প্রত্যয়, উপসর্গ। দেখো, সন্ধি, সমাস, প্রত্যয়, উপসর্গ। এই 4টা প্রক্রিয়া কি হয়?
এই তোমার সাধিত শব্দ হয়। সাধিত শব্দ এই 4টা প্রক্রিয়া হয় সাধিত শব্দ। যেমন ধরো গো যোগ অক্ষ সমান গবাক্ষ। এখানে ও এর পর ও ভিন্ন অন্য শব্দ থাকলে ও স্থানে অব হয়, হওয়া উচিত গবক্ষ, কিন্তু এটা নিপাত নিষিদ্ধ। হ্যাঁ, নিপাত নিষিদ্ধ শব্দ গবাক্ষ। এরকম গো যোগ এসনা, গো যোগ এসনা সমান গবেষণা। এই গবেষণা শব্দটি সন্ধি দিয়ে হয়েছে। এখন ধরো এই যে লক্ষ্য করো, এখানে গো যুগ এসনা সমান গবেষণা। গো মানে গরু, আর এসনা মানে হচ্ছে খোঁজ করা। তাহলে কি দাঁড়ালো? গরু খোঁজা। গো মানে গরু, এসনা মানে হচ্ছে খোঁজা। তাহলে কি দাঁড়ালো? গরু খোঁজা। আর এখানে ব্যবহারিক অর্থ হলো ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা। তুমি লক্ষ্য করো এই যে শব্দটি হইল, এটা সন্ধি দিয়ে হইল। তাহলে সাধিত শব্দ তোমার সন্ধি দিয়ে হয়। সাহিত্য শব্দ কি দিয়ে হয়? সন্ধি দিয়ে হয়। আবার সমাস দিয়ে হয়। যেমন ধরো তোমার 10 আনন যার সমান দশানন। এখানে রাবণকে বোঝায়। এটা সমাস দিয়ে হয়েছে। কি দিয়ে? সমাস দিয়ে। তারপরে ধরো উপসর্গ দিয়ে হয়, যেমন প্র যোগ বিন সমান প্রবীণ। এটা হয়েছে উপসর্গ দিয়ে। তাহলে আমার কথা হচ্ছে যে সাধিত শব্দ কার সাহায্যে হয়? সন্ধি, সমাস, প্রত্যয়, উপসর্গ, এই 4 ভাবে সাধিত শব্দ হয়। তো তুমি বলবা যে শব্দকে বাঙ্গানো যাবে এবং বাঙালি বা বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেটা সাধিত শব্দ। সাধিত শব্দগুলো সাধারণত সন্ধি, সমাস, প্রত্যয় আর উপসর্গ দিয়ে হয়। যদি বলে যে সাধিত শব্দ কার সাহায্যে হয়? সন্ধি, সমাস, প্রত্যয় আর উপসর্গের সাহায্যে হয়। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে শব্দকে বাঙ্গানো যায় না সেটা মৌলিক শব্দ, আর যে শব্দকে বাঙ্গানো যায় সেটা সাধিত শব্দ। তো যে শব্দগুলো সন্ধি, সমাস, প্রত্যয়, উপসর্গ দিয়ে হয় সেগুলো হচ্ছে সাধিত। হ্যাঁ, তো এখন দেখো সাধিত শব্দগুলো বিদেশ থেকে যেগুলো আসছে, যেমন ধরো প্রিন্টার। প্রিন্টার এটা একটা মৌলিক শব্দ, বাংলায় মৌলিক শব্দ। কিন্তু এটা যদি ইংলিশে PRINTER প্রিন্টার বলা হয়, তো প্রিন্ট একটা ধাতু, এর সাথে ER প্রত্যয় যোগ করে প্রিন্টার হয়েছে। ইংরেজিতে প্রিন্টার সাধিত, কিন্তু বাংলায় এটা প্রিন্টার মৌলিক শব্দ। ডক্টর সুনীতি কুমার বলেছেন যে শব্দ যে ভাষা থেকে আসুক, যদি বাংলাতে আসার পর বাংলায় ভাঙ্গালে আলাদা অর্থ না হয় তা এটা মৌলিক বলে বিবেচিত হবে। আর ওই ভাষায় যে ভাষা থেকে আসছে সেখানে ওটা সাধিত বলে বিবেচিত হবে। যেমন ধরো বাজেয়াপ্ত, বাজ যোগ আপ্ত সমান বাজেয়াপ্ত। এই ফার্সি বাজ, হ্যাঁ, এর সাথে অপ্ত যোগ হয়ে বাজেয়াপ্ত শব্দটি হয়েছে। বাজেয়াপ্ত তোমার বাংলাতে মৌলিক, কিন্তু ফার্সিতে কিন্তু তোমার এটা সাধিত শব্দ। মানে আমি বলতে চাচ্ছি যে শব্দ যে ভাষা থেকে আসুক, আমাদের দেশে আসার পর যদি এটা বাঙানো না যায় বাংলা দিয়ে, তাহলে এটা মৌলিক বলে বিবেচিত হবে। আর যে ভাষা থেকে আসলো সেখানে বাঙানো গেলে ওইটা সাধিত বলে ওখানে বিবেচিত হবে। তাহলে মোটামুটি আমরা মৌলিক শব্দ, সাহিত্য শব্দ এই 2 শ্রেণী পড়লাম। এটা হচ্ছে গঠনগত শ্রেণী। তো এখন পরীক্ষা আসবে যে মৌলিক এবং সাধিত শব্দের এই শ্রেণী কোন দিক থেকে? উত্তর গঠনের দিক থেকে। এখন আমরা অর্থের দিক থেকে পড়ব। অর্থের দিক থেকে এই শব্দকে 3 ভাগে ভাগ করা যায়।
তিন ভাগে, এক হলো যৌগিক শব্দ, দুই রূঢ় বা রূঢ়ি শব্দ, আর তিন যোগ রূঢ় শব্দ। এই তিন প্রকার আমরা পড়ব। তোমাদের মনে রাখতে হবে যে অর্থগত শ্রেণী হয় কেবল সাধিত শব্দের, কোনো মৌলিক শব্দের অর্থগত শ্রেণী হয় না। কি মনে রাখতে হবে যে অর্থগত শ্রেণী হয় শুধু সাধিত শব্দের, মৌলিক শব্দের অর্থগত শ্রেণী হয় না। এখন এই সাধিত শব্দের দুই রকম অর্থ থাকে, লক্ষ্য করো। এই যে গো যোগ এসনা সমান গবেষণা, এনে গো মানে গরু খোঁজা, হ্যাঁ, গো মানে গরু, আর এসনা মানে খোঁজা, তাহলে গরু খোঁজা। এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। আর ব্যবহারিক অর্থ হচ্ছে ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা। তুমি দেখো যে সাধিত শব্দের দুই রকম অর্থ থাকে, একটা হচ্ছে ব্যবহারিক অর্থ, একটা ব্যুৎপত্তিগত অর্থ। তাহলে সাহিত্য শব্দের কয় রকম অর্থ থাকে? দুই রকম। কি কি? ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ। ব্যবহারিক অর্থ আর কি? ব্যুৎপত্তিগত অর্থ। তো লক্ষ্য করো যে ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ কি সেটা আগে বুঝতে হবে। যেমন ধরো তোমার একটু আগে বললাম না যে হাত যোগ ই সমান হাতি। এখানে হাতি মানে হচ্ছে যার হাত আছে, মানে হাত আছে যার, এটা হলো ব্যুৎপত্তিগত অর্থ। আর ব্যবহারিক অর্থ প্রাণী বিশেষ। ব্যবহারিক অর্থ কি? প্রাণী বিশেষ। তাহলে হাতি শব্দের দুই অর্থ তো মিলল না, ব্যবহারিক অর্থ এক, ব্যুৎপত্তিগত আরেক। এরকম দেখবা যে সাধিত শব্দগুলোর এই ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের পার্থক্য দেখা যায়। ওই পার্থক্যের উপর ভিত্তি করে শব্দের যে শ্রেণীকরণ করা হয় তাকে শব্দের অর্থগত শ্রেণীবিভাগ বলে। আবার বলি, সাধিত শব্দের সাথে, সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের পার্থক্য দেখা যায়। এই পার্থক্যের উপর ভিত্তি করে শব্দের যে শ্রেণীকরণ করা হয় তাকে শব্দের অর্থগত শ্রেণীবিভাগ বলে। তো অর্থ অনুসারে বাংলা শব্দ তিন প্রকার: মৌলিক শব্দ, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ। এখন যৌগিক শব্দ দেখো যে ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ যদি এক হয়ে যায় তাহলে যৌগিক শব্দ, আর এক না হলে রূঢ়ি শব্দ। কি বললাম? যে সাধিত শব্দের ব্যুৎপত্তি ব্যবহারিক অর্থ এক হয়ে গেলে যৌগিক, আর এক না হলে রূঢ়ি। লক্ষ্য করো, যেমন ধরো তোমার দহিতা যোগ স্ন সমান দৌহিত্র। আচ্ছা, এখানে দেখো এই স্ন প্রত্যয় কাটা যায়, ও থাকে, এই তা থাকলে ত্রি হয় প্রত্যয়, যে রস্যকার ঔকার হলো বৃদ্ধি, আর তা থাকলে ত্রি হয়, এই দৌহিত্র, এটা প্রত্যয়ের নিয়ম। তো দৌহিত্র শব্দটা প্রত্যয় দিয়ে হয়েছে। তো এটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কন্যার পুত্র, কন্যার পুত্র। এখানেও দৌহিত্র মানে কন্যার পুত্র, কন্যার পুত্র। তাহলে দৌহিত্র হতে হলে কন্যা থাকতে হবে, কন্যা থাকলে নাতি হবে, না হলে হবে না, দৌহিত্র নাতি। তাহলে তুমি লক্ষ্য করো এই যে এখানে ব্যুৎপত্তিগত অর্থ কন্যার পুত্র, ব্যবহারিক অর্থ কন্যার পুত্র, দুটো এক হয়েছে, এটা যৌগিক শব্দ। এখন যখন দেখবা যে এই শব্দের সাথে প্রকৃতির অর্থের মিল থাকে তখন যৌগিক শব্দ হয়, তখন এই ব্যুৎপত্তি ব্যবহারিক অর্থ এক হয়। আবার ধরো এখানে দেখাই তোমারে, যেমন বাঁশ যোগ ই সমান বাঁশি। এখন ব্যবহারিক অর্থ সুরের বাদ্যযন্ত্র বিশেষ, সুরের বাদ্য যন্ত্র বিশেষ। আর এখানে বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু, বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু। দুইটা অর্থ মিলে নাই, রূঢ়ি শব্দ। কেন মিলে নাই?
কারণ এই বাঁশের সাথে বাঁশির একক সম্পর্ক নাই। যদি এমন হয়তো বাঁশি খালি শুধুই বাঁশ দিয়ে হয় তাহলে যৌগিক শব্দ হইতো। মানে বাঁশি কিন্তু প্লাস্টিক দিয়ে হয়, লোহা দিয়ে হয়, পিতল দিয়ে হয়, বাঁশ দিয়ে হয়, তাহলে বাঁশের সাথে বাঁশির একক সম্পর্ক নাই, এই জন্য এটা রুঢ়ি শব্দ। যদি এমন হইতো যে বাঁশি শুধুই বাঁশ দিয়ে হয় তাহলে যৌগিক হইতো। তো আমরা দেখি যে বাঁশিতে শুধু বাঁশ দিয়ে হয় না, আরও কিছু দিয়ে হয়, যার কারণে কি এটা রুঢ়ি শব্দ। কারণ এই শব্দের সাথে এই প্রকৃতির অর্থের কোনো মিল আছে নাই। এটা বাঁশ আর এটার বাঁশি, সুরের বাদ্যযন্ত্র, সুতরাং এটা রুঢ়ি শব্দ। এরপরে দেখো তোমার তিল যোগ স্ন সমান তৈল, স্ন প্রত্যয় কাটা, এর অস্বীকার বৃদ্ধিতে ওই হলো। এখন যদি এমন হইতো এই যে তিল তো এই যে ছোটো কালো কালো, তৈল শুধু তিলের থেকে হইতো তাহলে এটা যৌগিক শব্দ হইতো। কারণ তৈল তো শুধু তিল থেকে হয় না। যদি এমন হইতো যে তৈল শুধু তিলের থেকেই হয়, যদি এমন হইতো তাহলে যৌগিক শব্দ হইতো। কারণ তৈল তো শুধু তিলের থেকে হয় না, তৈল কিন্তু সয়াবিন থেকে হয়, সরিষা থেকে হয়, সূর্যমুখী থেকে হয়, পাম থেকে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা রুঢ়ি শব্দ। তাহলে ব্যুৎপত্তিগত অর্থ কি? শুধু তিলজাত স্নেহ পদার্থ, শুধু তিলজাত স্নেহ পদার্থ। আর এখানে তিল জাতীয়, তিল জাতীয়, দুই অর্থ মিলে না, এটা রুঢ়ি শব্দ। এরকম ধরো হরিণ, হর যোগ ইন সমান হরিণ, এই শব্দটি প্রত্যয় দিয়ে হয়েছে, এটা সাধিত। এই হরিণ হলো প্রাণী বিশেষ, প্রাণী বিশেষ, আর এখানে হলো হরণকারী, হরণকারী, দুই অর্থ মিলে নেই, রুঢ়ি শব্দ। তাহলে তুমি দেখো যে হর মানে হরণ করা, হরণের সাথে হরিণের রিলেশন নাই, এটা রুঢ়ি শব্দ। এরকম ধরো পাঞ্জাবি, পাঞ্জাব যোগ ই সমান পাঞ্জাবি, এটা হলো পাঞ্জাবের অধিবাসী। দেখো পাঞ্জাবের অধিবাসী, এটা ব্যুৎপত্তিগত অর্থ। ব্যবহারিক অর্থ জামা বিশেষ, জামা বিশেষ, দুই অর্থ মিলে না, এটা রুঢ়ি শব্দ। তাহলে তুমি দেখতেছো যে শব্দের সাথে প্রকৃতির মিল থাকলে যৌগিক, মিল না থাকলে রুঢ়ি। তো পাঞ্জাবির সাথে পাঞ্জাবের রিলেশন নাই, পাঞ্জাব একটা দেশের নাম আর পাঞ্জাবি জামার নাম, মিলল না, এটা রুঢ়ি শব্দ। হ্যাঁ, তো এরকম প্রবীণ, দেখো প্রযোগ বিন সমান কি প্রবীণ। এখানে প্র মানে প্রকৃষ্ট, বিন মানে বাঁশি, মানে প্রকৃষ্ট রূপে বীণাবাদক, প্রকৃষ্ট রূপে বীণা বাদক। আর এখানে অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি। এখানে এটা হলো প্রকৃতি। এই প্রবীণের সাথে বিনের কোনো মিল নাই, বিন মানে বাঁশি, তাহলে প্রবীণের সাথে বাঁশিতে কোনো রিলেশন নাই, তো এটা রুঢ়ি শব্দ। তাহলে এখানে প্র মানে প্রকৃষ্ট, বিন মানে বাঁশি, প্রকৃষ্ট রূপে বীণাবাদক, আর এখানে হলো অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি, দুটো মিলল না, এটা রুঢ়ি শব্দ। তাহলে আমাদের মনে রাখতে হবে যে সাধিত শব্দ যেগুলো, সাধিত শব্দ মানে সন্ধি সমাস প্রত্যয় উপসর্গ চারটা, এগুলোর ব্যুৎপত্তি আর ব্যবহারিক অর্থ আছে। এই ব্যুৎপত্তি ব্যবহারিক অর্থ এক হয়ে গেলে যৌগিক, আর এক না হলে রুঢ়ি, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো যোগ রূঢ় শব্দ, যোগ রূঢ় শব্দ, ঠিক আছে, তিন। আচ্ছা, যোগ রূঢ় শব্দ এখানে তোমার বইয়ে যেটা লেখা আছে শুধু সমাসবদ্ধ শব্দ, সমাসবদ্ধ না, এনে সাধিত শব্দ বলবা। জিনিসটা এরকম, তুমি লিখবা যে সাধিত শব্দের, সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের পার্থক্য দেখা যায়। হ্যাঁ,
অনেক সময়, বুঝছো, অনেক সময়, সব সময় না, অনেক সময় এই সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের পার্থক্য দেখা যায়। হ্যাঁ, এই পার্থক্যের উপর ভিত্তি করে, এই পার্থক্যের উপর ভিত্তি করে, হ্যাঁ, শব্দের যে শ্রেণীকরণ করা হয় তাকে যোগ রূঢ় শব্দ। আচ্ছা, এখানে দেখো যোগ রূঢ় শব্দ, তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা আছে সেখানে বলা হয়েছে যে সমাসবদ্ধ শব্দের সমসমান পদের অর্থ না বুঝে অন্য কিছু বুঝালে যোগ রূঢ় শব্দ হয়। এই সংজ্ঞাটা আংশিক ঠিক, পুরোপুরি না, কারণ যোগ রূঢ় শব্দ সন্ধিবদ্ধ শব্দেরও হয়, প্রত্যয়বদ্ধ শব্দেরও তোমার হয়, যোগ রূঢ় শব্দ হয়, সমাসবদ্ধেরও হয়। শুধু সমাসবদ্ধ বলে এটাকে আটকে দেওয়া ঠিক না। সেজন্য আমি একটু বোঝাচ্ছি, লক্ষ্য করো যে যোগ রূঢ় শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যতগুলো হয় সবগুলো না বোঝে একটিকে বিশেষ করে বোঝায়। যেমন ধরো পঙ্কজ, পঙ্কে জন্মে যা সমান পঙ্কজ। পঙ্কজ বলতে আমরা পদ্ম ফুলকে বুঝি। কাকে? পদ্ম ফুলকে। এখানে দেখো এটা যে সমাস করলাম, এই পঙ্ককেও বোঝাইলো না, জন্মকেও বোঝাইলো না, অন্য কিছু বোঝাইলো। তাহলে এই যে সমসমান পদের কোনোটাই বোঝাইলো না, অন্য কিছু বোঝাইলো, এটা যোগ রূঢ় শব্দ। এটা বইয়ের সংজ্ঞাটা আছে। আর আমি চাইলে এটাকে প্রত্যয় করতে পারি, যেমন পঙ্ক যোগ জন যোগ দ সমান পঙ্কজ। এটা অন্তঃপ্রত্যয়, এটা কাটা যাবে, এটা মধ্যপ্রত্যয়, এটা অন্তঃপ্রত্যয়, এটা প্রকৃতি। তো এখানে কি দাঁড়ালো? পঙ্কে যা জন্মে তাই পঙ্কজ। তাহলে এটা আমি প্রত্যয় করতে পারলাম, সমাসও করতে পারলাম। এটাকে শুধু সমাসবদ্ধ বলে সংকুচিত করা ঠিক না। এই জন্য আমি সংজ্ঞা বলবো যে ব্যুৎপত্তিগত অর্থ যা হয় সবগুলোকে না বুঝে একটিকে বিশেষভাবে বোঝালে যোগ রূঢ় শব্দ হবে। কি বললাম? যে ব্যুৎপত্তিগত অর্থ যা হবে ওই সবগুলোকে বুঝাবে না, একটাকে বিশেষভাবে বোঝাবে। যেমন ধরো পঙ্কে অনেক কিছুই জন্মে, কিন্তু যেমন ধরো শাপলা জন্মে, শাপলা, শালুক, হ্যাঁ, তারপরে শৈবাল, শাপলা, শালুক, শৈবাল, তারপরে ধরো তোমার আর কি পদ্ম, সবই পঙ্কে জন্মে, কিন্তু আমরা বুঝি শুধু কাকে? পদ্মকে, এগুলোকে বুঝি না। অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ যা হলো সবগুলোকে না বোঝে একটিকে বিশেষ করে বোঝানো হয়েছে। হ্যাঁ, এটা যোগ রূঢ় শব্দ। এক্ষেত্রে শব্দের ব্যবহার কমে গেছে, সংকোচন ঘটে। তাহলে যোগ রূঢ় শব্দের অর্থের সংকোচন ঘটে, সংকোচন ঘটে, এটা মনে রাখতে হবে। সংকোচন না ঘটলে যোগী শব্দ হইতো, যেহেতু সংকোচন ঘটেছে এই জন্য একটা যোগ রূঢ় শব্দ। তা আমি আবার বলি যে সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সবগুলোকে না বুঝে একটিকে বিশেষভাবে বোঝালে যোগ রূঢ় শব্দ হয়। যেমন ধরো তোমার আরো আছে মহা সম রোহে যাত্রা সমান কি? মহা যাত্রা। এই যে এখানে দেখো মহাসমারোহের যাত্রাকে না বুঝে মৃত্যুকে বোঝাইছে। কাকে? এখানে মৃত্যুকে বোঝানো হয়েছে। দেখো মৃত্যু, এখানে বিরাট আয়োজন করে যাত্রা না বোঝায় মৃত্যুকে বোঝাইছে, এটা যোগ রূঢ় শব্দ। এখানে অর্থে সংকোচন ঘটেছে। আবার ধরো রাজার পুত্র, রাজপুত, এটা একটা জাতি বিশেষ, ভারতের একটা জাতি, রাজপুত জাতি। সব রাজার পুত্রকে না বুঝে শুধু একটা জাতিকে বুঝেছে, অর্থে সংকোচন ঘটেছে। এরকম পঙ্কে জন্মে যা পঙ্কজ, এখানে শুধু পদ্ম ফুলকে বোঝানো হয়েছে। কাকে? পদ্ম ফুলকে, শুধু পদ্ম ফুলকে বোঝানো হয়েছে, পঙ্করেও বোঝায় না, জন্মকেও না। অর্থাৎ পঙ্কে অনেক কিছু জন্মায়, সবারে বোঝাইলো না, শুধু পদ্ম ফুলকে বোঝাইছে। এটা যোগ রূঢ় শব্দ। তাহলে যোগ রূঢ় শব্দে শব্দের অর্থে সংকোচন ঘটে, যোগী শব্দ কিন্তু শব্দের অর্থে সংকোচন ঘটে না। যোগ রূঢ় শব্দে শব্দের অর্থে সংকোচন ঘটে।
এরকম ধরো তোমার যদি আমরা উদাহরণ দেই, জল ধারণ করে যা, জলধি, মানে জলধি বলতে আমরা সমুদ্রকে বুঝি, সমুদ্রকে, ঠিক আছে। মানে খাল বিল নদী পুকুর সমুদ্র সবাই জল ধারণ করে, সবাই বোঝে না, শুধু সমুদ্রকে বোঝায়। তাহলে ব্যুৎপত্তি অর্থে সব বোঝাইলো না, একটাকে বোঝাইলো, এই জন্য যোগ্য শব্দ। এরকম ধরো আবার তোমার হ্যাঁ, যেমন ধরো তোমার জল দেয় যা, জলদ, জলদ বলতে শুধু মেঘকে বোঝানো হয়। মানে খাল নদী পুকুর সবাই জল দেয়, কিন্তু সবারই জলদ বলে না, শুধু মেঘকে বোঝায়। তাহলে এটা হচ্ছে যোগ্য শব্দ। তাহলে ফাইনালি একটু শোনো, যে তোমার বইতে লেখা আছে যে সমাসবদ্ধ শব্দের সমসমান পদগুলোকে না বুঝে অন্য কিছু বুঝলে যোগ্য শব্দ হয়। এক্ষেত্রে সব বহুব্রী সমাস যোগ্য শব্দ। আবার পঙ্কে জন্মে যা পঙ্কজ, এই শব্দটা প্রত্যয়বদ্ধ সমাসবদ্ধ দুটোই হয়, বই সমাসবদ্ধ লেখা আছে। তো তুমি সবসময় একবার যোগ্য শব্দের শব্দের অর্থে সংকোচন ঘটে, ব্যুৎপত্তিগত অর্থ যা হবে সবগুলোকে বুঝাবে না, ওইখান থেকে যে কোনো একটা কি বোঝাবে। যেহেতু অনেকগুলোর মধ্যে একটা বোঝায় সংকোচন হয়, এই জন্য যোগ্য শব্দের শব্দের অর্থে সংকোচন ঘটে। তাহলে সর্বশেষ আবার একটু রিভিশন দাও, যে সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থে মিলে গেলে যৌগিক শব্দ, আর সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থ না মিললে রূঢ়ি শব্দ। আর সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যতগুলো হয় ওখান থেকে সবগুলো না বুঝে একটিকে বিশেষ করে বুঝালে যোগ্য শব্দ হয়। এক্ষেত্রে শব্দের অর্থে সংকোচন ঘটে। সবাই বুঝতে পারছো আশা করি। তাহলে এখন তোমরা কতটুকু বুঝতে পারলে আমরা একটু ফিডব্যাক নেই। হ্যাঁ, ফিডব্যাক, এই ফিডব্যাকটা ফলাবর্তন। হ্যাঁ, একটু ফলাবর্তনটা একটু দেখো তোমরা পারো কিনা। যেমন নিচের কোনটি হ্যাঁ রূঢ়ি শব্দ, নিচের কোনটি রূঢ়ি শব্দ, দেখো তো পারো কিনা তোমরা। ক চলদি, খ মহাযাত্রা, মহাযাত্রা, আর গ হরিণ, গ গায়ক। কোনটি নিশ্চয় এখানে নিচের কোনটি রূঢ়ি শব্দ, তো রূঢ়ি শব্দ এই হরিণ, ঠিক আছে। তো পরীক্ষার মধ্যে এই মডেলের কোশ্চেন আসবে, তোমরা এগুলো একটু রিভিশন দিয়ে মুখস্থ করে হলো, বোর্ড বইয়ের বাইরে কোনো প্রশ্ন হয় না, যার কারণে এই বই থেকে হবে। আর আমি যে লেকচার শিট দিয়েছি এইগুলো তোমরা বোর্ডের প্রশ্ন এখানে পড়বা। এখানে 1992 সাল থেকে 2020 পর্যন্ত সকল বোর্ডের প্রশ্ন এখানে দেওয়া আছে। এগুলো স্টাডি করলে তোমার 30-এ 30 কমন পাবে। হ্যাঁ, অন্য কিছু করতে হবে না। সুতরাং মেইন বইটা তোমার আয়ত্তে আনো। তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করব, আগামী ক্লাসে আবার দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।